করোনাকালেও আগের রূপেই রাজধানীর হোটেল রেস্তোরাঁ, স্বাস্থ্যবিধি না মানার নানা অজুহাত। করোনা কি লাস্ট টাইম বুঝবো নাকি? আমি ভাবছি যে লকডাউনের শেষ পর্যন্ত স্বাভাবিক হয়ে যেত সবকিছু। কোভিডের আগে যেরকম করে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেট পাঠায় খাবার তদারকি করতাম, এখন যেহেতু আবার রেস্টুরেন্ট ব্যবসাটা চালু যেতে হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের খাবার মান কিন্তু আমাদেরকে সঠিক করতেই হবে। চট্টগ্রামও একই হাল, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মৃত্যু বাড়ার শঙ্কা। এখন মানুষের মধ্যে করোনা নাই, এখন সবাই সবার মতো চলতেছে। মার্কেট তো স্বাভাবিক থাকবে, এরকম করোনা নেই। গরম লাগে তো এখন মাস্কটা খুলে ফেলছি। করোনাকে ভয় করে যদি বাসায় যদি বসে থাকি তাইলে তো আমাদের তো পেট চলবে না। বাংলাদেশে আবার একটা দ্বিতীয় ওয়েভ আসতে পারে, যেটা সেপ্টেম্বর থেকে সরিয়ে শীত পর্যন্ত যে কোনো সময় হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিনহা হত্যা মামলায় এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাঁদাবাজির অভিযোগে প্রদীপ ও লিয়াকতের বিরুদ্ধে আরও দুটি মামলা। আমপানের পর এখনও ঘরে ফিরতে পারেননি খুলনার কয়রার অনেক বাসিন্দা। বাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে প্রতিদিনই ডুবছে বাড়ি, জমি, চিংড়ি ঘের, বন্ধ জীবিকার পথ। করোনায় সংকটে গণমাধ্যমও, পত্রিকার গ্রাহক কমেছে 1/3, প্রায় বন্ধ বিজ্ঞাপন। ঝুঁকিতে ইলেকট্রনিক মিডিয়ার আয়, বিকল্প পথ খোঁজার পরামর্শ। আবারও জমজমাট রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলো, টেবিলে টেবিলে আড্ডা, চলছে খাওয়া দাওয়া। খাবার তৈরি আর পরিবেশনেও আগের মতোই অসতর্কতা। স্বাস্থ্যবিধির কথা উঠলেই ছুটছে অজুহাতের ফুলঝুরি। মেয়র অবশ্য হুঁশিয়ারি দিলেন, জননিরাপত্তায় শিগগিরই পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ সালেহিনের। কোভিড-19-এর কারণে জনজীবনে যেমন প্রভাব ফেলেছে, তেমনি নগরীর হোটেল রেস্তোরাঁগুলো হারিয়েছিল তার জৌলুস। ভাটা পড়েছিল বেচা কেনায়। তবে পরিস্থিতির শিথিলতায় বেড়েছে ভিড়। ব্যবসায়ী কিংবা গ্রাহক উভয়ের মাঝেই স্বাস্থ্যবিধি মানতে অবহেলা ছিল চোখে পড়ার মতো। স্যার, আমার মাস্ক এইমাত্র ধুয়ে দিয়ে আসলাম। মাছটা আমি ধুয়ে পড়ে গেছিলাম, ধুয়ে আমি রোদ দিয়ে দিছি। সব ধুয়ে দিছি, মাস্ক গ্লাভস ধুয়ে দিছি। এমন বাস্তবতায় সরকারি নির্দেশনা অমান্য করেই চলছে ছোট বড় খাওয়ার হোটেল থেকে শুরু করে উঁচু মানের রেস্তোরাঁগুলো। খাবারের মান রক্ষা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না হোটেল রেস্তোরাঁয়। ছোট দোকান না, সিট কম, সবার অফিস টাইম, সময় কম। করোনা কি লাস্ট টাইম বুঝবো নাকি? আমি ভাবছি যে লকডাউনের শেষ পর্যন্ত স্বাভাবিক হয়ে যেত সবকিছু। নিজেদের সচেতনতা নিয়েও আক্ষেপ ছিল হোটেল রেস্তোরাঁয় খেতে আসা গ্রাহকদের। ভিন্ন ভিন্ন যুক্তি ব্যবসায়ীদেরও। অনেক ফ্রেন্ড সার্কেল একসাথে আসে, তো তারা স্বাস্থ্যবিধি মানে না। গেস্টের একটা ডিমান্ড আছে যে আমাদের নিজস্ব স্যানিটাইজার আছে, যে কারণে আমরা অনেক সময় দিলে আমাদেরটা ওনারা নিতে চায় না। রেস্তোরাঁ মালিক সমিতি অবশ্য নিজেদের স্বার্থেই নিয়ম মেনে হোটেল রেস্তোরাঁ পরিচালনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের। আমাকেই আমার নিজের আসলে সিকিউর রাখতে হবে, কারণ আমি যদি না রাখি তাহলে তো আমি নিজেও বিপদের মুখে পড়ছি, আমার কর্মচারীরা বিপদের মুখে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবার মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। সংক্রমণ কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য কিছু কর্মকাণ্ডের মধ্যে এই হোটেল রেস্টুরেন্টে সবাইকে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যবিধি না মেনে যদি এসবগুলো চলতে দেওয়া হয় তাহলে সংক্রমণ বাড়তেই থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানালেন সিটি মেয়র। কোভিডের আগে যেরকম করে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেট পাঠায় খাবার তদারকি করতাম, এখন যেহেতু আবার রেস্টুরেন্ট ব্যবসাটা চালু যেতে হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের খাবার মান কিন্তু আমাদেরকে সঠিক করতেই হবে। কোভিড পরিস্থিতি সামাল দিতে শুধু কর্তৃপক্ষ নয়, প্রয়োজন ব্যক্তি সচেতনতাও। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোভিড সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামও একই হাল। রাস্তাঘাট, গণপরিবহন, বাজার কিংবা রেস্তোরাঁ, কোথাও ছাপ নেই মহামারীর। সিভিল সার্জনের আশঙ্কা, সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়তে পারে আক্রান্ত মৃত্যুর হার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। থেমে নেই চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ, তারপরও মাস্ক নেই কারো মুখে, নেই স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা, চলাফেরায় সামাজিক দূরত্ব না মানার দৃশ্য সব জায়গায়। এখন মানুষের মধ্যে করোনা নাই, এখন সবাই সবার মতো চলতেছে। গরুর বাজার দেখেন, মাছ বাজার দেখেন, মার্কেট তো স্বাভাবিক থাকবে, এরকম করোনা নেই। ভয়কেও তারপরে অপেক্ষা করে কিন্তু আমরা জীবন জীবিকার সাথে কিন্তু আমরা রাস্তা নেমে পড়েছি। সচেতন থাকা উচিত,
মাস্ক পরা উচিত, কিন্তু ওইটা নেই মানুষের কাছে। মার্কেটেও একই অবস্থা। দর্জির দোকানে মাস্ক ছাড়া গাদাগাদি করে কাজ করছে 5 থেকে 6 জন। খাবারের দোকানেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আমরা মাস্ক পরি, কিন্তু ওই গরম লাগে তো এখন মাস্কটা খুলে ফেলছি, তো আবার লাগামো এই অবস্থার মধ্যে আসি এরি আমরা। করোনাকে ভয় করে যদি বাসায় যদি বসে থাকি তাইলে তো আমাদের তো পেট চলবে না। এদিকে ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। যার যার অবস্থান থেকে আমরা সচেতন হই, তাহলে এই মৃত্যুগুলো কিন্তু আমরা এড়াতে পারি এবং ধীরে ধীরে এই মৃত্যুর সংখ্যাটা 3000 থেকে এখন 4000-এর কাছাকাছি এবং একটা পর্যায়ে দেখা যাবে এটা আরও বাড়বে। সিভিল সার্জন বলছেন মৃত্যু ও আক্রান্ত জুনের সর্বোচ্চের পর আগস্টে কমেছে। সেপ্টেম্বরে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এখন থেকে সতর্ক না হলে আবারও বাড়বে সংক্রমণ। যেখানে কমে গিয়েছিল চীনে, ইতালি, সে সমস্ত দেশগুলোতে কিন্তু আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। বাংলাদেশে আবার একটা দ্বিতীয় ওয়েভ আসতে পারে, যেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শীত পর্যন্ত যে কোনো সময় হতে পারে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয় 16,500। এর মধ্যে 250-এর বেশি মানুষের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিনহা হত্যা প্রসঙ্গ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সদস্য আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে জবানবন্দির রেকর্ড করা হয়। 5 ঘন্টা জবানবন্দি শেষে র্যাব আবারও আবদুল্লাহকে তাদের হেফাজতে নিয়ে যায়। সিনহা হত্যা মামলায় র্যাবের হেফাজতে থাকা এপিবিএনের 3 সদস্যের মধ্যে আবদুল্লাহ 4 দিনের মাথায় জবানবন্দি দিলেন। গত 18 আগস্ট এপিবিএনের 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দিন এই 3 জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। ভুয়া মামলা দিয়ে দেখানো হয় ক্রসফায়ারের ভয়, এরপর ধাপে ধাপে আদায় করা হয় 2.5 লাখ টাকা। এমন অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ইন্সপেক্টর লিয়াকত সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে। মামলাটি ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শফিকুল আলমের আরও একটি রিপোর্ট। সিনহা হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসছে অন্যতম আসামি ইন্সপেক্টর লিয়াকতের আরও কুকীর্তির অভিযোগ। 2014 সালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা করেছেন চট্টগ্রামের এক বাসিন্দা। মামলার বিবরণীতে জানা যায়, বন্দরনগরীর পাহাড়তলী থানার একটি মামলা তদন্তের জন্য বাদী SM জসিমকে ডিবিতে নিয়ে যান লিয়াকত। তদন্তের কথা বলে 50,000 টাকা আদায় করেন। পরে আবার 5 লাখ টাকা দাবি করেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে। পরে তুলে নিয়ে 2 লাখ টাকা আদায় করেন। পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী শাহাবুদ্দিন সাহেব যখন দেখছে যে ওয়ারেন্টটা ভুয়া, তখন আমাকে ওখান থেকে ছেড়ে দিল। ওখান থেকে ছেড়ে দেওয়ার পর পুনরায় এসআই লিয়াকত ওখান থেকে আমাকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে এসে সদরঘাট থানায় ঢুকায়ে আমাকে একটা ওই আমার মামলার আসামিকে বাদী সাজাইয়া একটা ভুয়া মামলা দিল। মামলা দিয়ে আমাকে কোর্টে চালান দিল এবং ওই মামলায় আমি 19 দিন জেল খাটছি। মামলা আমলে নিয়ে ডিসিডিবিকে তদন্তের নির্দেশ দেন আদালত। এসআই লিয়াকত রিসেন্টলি দেখা যাচ্ছে বরখাস্ত হয়েছেন। উনি সহ বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৌদ্ধ, জিয়াউর রহমান, এসআই নজরুল, এসআই হান্নান, এদের বিরুদ্ধে সরাসরি তদন্তের আদেশ দিয়েছেন এবং এক্সস্টিভ তদন্ত করতে বলেছেন। তদন্ত যদি বাকি আসামিদের নাম চলে আসে তাদেরকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে মর্মে আদালত মৌখিকভাবে উল্লেখ করেছেন। মামলার এজাহারে 13 জনের নাম উল্লেখ থাকলেও এসপি বাবুল আক্তার, ওসি মর্জিনা বেগম ও প্রণব চৌধুরী এবং এসআই তালাত মাহমুদ, কামরুল ও সন্তোষ কুমারের নাম আমলে নেননি আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাহমুদুল হক নিহতের ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের বড় ভাই জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে এজাহারটি দাখিল করেন। এ সময় বিচারক এজাহার পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, মাহমুদুলের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশ। টাকা না দেয়ায় 2019 সালের 28 মার্চ তাকে ধরে নিয়ে যায়। ছেড়ে দিতে পরিবারের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 31 মার্চ মাহমুদুল হককে হত্যা করা হয়। কারো পরামর্শে নয়, স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত করতে 6 দফা ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তারই ফসল। গতকাল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয় নস্যাৎ করতে আর কখনো দেশে পরাজিত শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। কথা ছিল জাঁকজমকভাবেই উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, কিন্তু করোনার প্রভাবে ভাটা পড়েছে আনুষ্ঠানিকতায়। কিছু আয়োজন চললেও সেগুলো হচ্ছে ডিজিটাল পরিসরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন হলো। দেশের বিভিন্ন অঞ্চলের বিজয়ী ১০০ শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয়ী ৩ জনকে পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, দল ও নানা পক্ষের ভিন্ন মত থাকলেও ৬ দফার প্রতিটি দাবি জাতির পিতা নিজস্ব প্রচেষ্টায় প্রণয়ন করেছিলেন। পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। ৬ দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল, কারণ এটা সম্পূর্ণ তার নিজের চিন্তার থেকে এই ৬ দফাটা কিন্তু তৈরি করা। মেধা ও যোগ্যতায় সক্ষম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিদের নিষ্পেষণে বৈষম্যের পাহাড় ডিঙিয়ে স্বাধীনতা অর্জনের পথ তৈরি করেছিলেন জাতির পিতা, বলেন শেখ হাসিনা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে হবে। ৭৫-১৫ আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। করোনার প্রেক্ষাপটে জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিকতাগুলোতে সরাসরি উপস্থিত হতে না পারার আক্ষেপও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। যেহেতু উপস্থিত থাকতে পারতাম তবে আরো খুশি হতে পারতাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রায় আমপানের পর এখনও ঘরে ফিরতে পারেননি অনেকে। বাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে প্রতিদিনই ডুবছে বাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের। চলতি বর্ষা মৌসুমে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপে পানি অতিরিক্ত বাড়ায়। ৩ মাসের ব্যবধানে খুলনার কয়রা উপজেলার বৃহৎ একটি জনপদ আবারও পানিতে ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। সুবালা মণ্ডল খুলনার কয়রা উপজেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাছ ও কাঁকড়া শিকার করে চলে সংসার। ঘূর্ণিঝড় আমপানের পর আজও ফিরতে পারেননি বসতঘরে। সড়কে বসবাস করা তার পরিবার বাড়িতে ফেরার যখন প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নিম্নচাপে বাঁধভাঙা পানিতে আবারও ডুবে গেছে বসতবাড়ি। ৪-৫ কান ঘর সব পুড়ে গেছে। ওই এক কান একটু কাটিয়ে পুড়ে নিয়েছে, ওই আর সব ভেসে গেছে, পাইনি কিচ্ছু। ওই গাছগাছালি খোলে দোকান একখান চটা বাড়ি ছিল, ওই তাই নিয়ে এখন ওই জ্বালা। ওই এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিন ডুবে যাচ্ছে জোয়ারের পানিতে। এতে মানুষের আয়ের পথ অনেকটাই বন্ধ, আবার পাচ্ছেন না কোনো সহায়তাও। আমরা এখানে ৩-৪ মাসে এই রাস্তার পরে আছি, খুব কষ্টে আছি। যারা পাচ্ছে তারা খুবই পাচ্ছে, যারা পাচ্ছে না তারা মোটেই পাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য বলছেন, পানির চাপ বেশি থাকায় বাঁধ বাঁধা সম্ভব হচ্ছে না। ভাটার পানি নেমে যাওয়া এবং জোয়ারের পানি চলে আসার কারণে আমরা ওখানে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করতে পারছি না। আমরা পরিকল্পনা করেছি যে আমরা এই রিং বাঁধটার কাজটা অতি দ্রুত শুরু করব। স্থানীয় সংসদ সদস্যের দাবি, কয়রার জনপদকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধের পাশাপাশি নাব্য সংকটে পড়া নদীগুলো খনন জরুরি। পানিগুলো এখন আস্তে আস্তে লোকালয়ে, যখন গোন আসছে তখন লোকালয়ে ঢুকে পড়ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়রা উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে উত্তর বেতকাশী ও সদর ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে খুলনার কয়রা উপজেলা। প্রবল পানির চাপে ভেঙে গেছে এখানকার বেড়িবাঁধ। স্থানীয়রা বলছেন, ঘূর্ণিঝড় আমপান পরবর্তী ৩ মাসে তারা যতটুকু এগিয়েছিল, এবারের জোয়ারের পানিতে তাদের আরও বেশি ক্ষতি হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। করোনা সংকটে 1/3 নেমে এসেছে এই পত্রিকার গ্রাহক। প্রায় বন্ধ আয়ের একমাত্র মাধ্যম বিজ্ঞাপন। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি পত্রিকার মুদ্রণ সংস্করণও। ঝুঁকিতে ইলেকট্রনিক মিডিয়ার আয়ও। এমন অবস্থায় গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে গণমাধ্যমকে। রিপোর্ট সাজিদ রাজুর।
দিনের ব্যস্ততা শুরুর আগেই ঘরে ঘরে তাজা খবর পৌঁছে দেওয়ার তাড়া আছে আগের মতোই। তবে করোনা আতঙ্কে পত্রিকা নেওয়া বন্ধ করেছেন অধিকাংশ গ্রাহক। ফলে গ্রাহক কমে গেছে 2/3। কর্মীদের বেতনের টাকা জোগাড় করতে না পারায় বিক্রি বন্ধ করেছেন অনেক পরিবেশক। কাজ ছেড়ে দিয়েছেন অনেক হকার। ইস্টার্ন প্লাজা এখানেই ছিল আপনার প্রায় টোটাল 180 কপির মতো, প্রায় 140 কপি 50 কপি অলরেডি কমে গেছে ভাই। পেপার কমাতে আমাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। 500 লোক ছিল, বর্তমানে 200 লোক নাই। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের তথ্য বলছে, কোভিড শুরুর পর থেকে এখন পর্যন্ত দৈনিক পত্রিকার গ্রাহক কমেছে প্রায় 70%। এর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনী সংস্থাগুলোর হিসেবে প্রায় 3000 কোটি টাকার বিজ্ঞাপন অর্থনীতির হয়েছে নানা রূপান্তর। কোভিড পরিস্থিতিতে প্রিন্ট মিডিয়া থেকে বিজ্ঞাপন স্থানান্তর হয়েছে ডিজিটাল মিডিয়ায়। প্রেসের যে বাজেটটা আমরা ডিক্রিজ হতে দেখেছি, সেটা কিন্তু আলটিমেটলি আবার ওয়েব ভার্সনে দে আর গেইনিং ইট। ডিজিটালে অনেক গ্রোথ আগেও ছিল, ডিউরিং কোভিডও ওই গ্রোথটা কন্টিনিউ করেছে। আয় কমে যাওয়ায় অনেক পত্রিকার মুদ্রণ সংস্করণ একেবারেই বন্ধ। পাঠকপ্রিয় কিছু পত্রিকা জোর দিচ্ছে অনলাইন প্রকাশনায়। টেলিভিশনগুলোর আয়ের একমাত্র পথ বিজ্ঞাপনেও এসেছে নানা পরিবর্তন। মেইন স্ট্রিম গণমাধ্যম বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে যে ধরনের বিজ্ঞাপন চলে যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সেটাও যে আমাদের দেশের জন্য খুব উপকারে আসছে তা কিন্তু না। সব কিছু মিলিয়ে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতার সংকট, কোভিডের সংকট মিলিয়ে একটি বড় ধরনের পর্যদস্ত অবস্থায় পড়েছেন গণমাধ্যম কর্মীরা। বিজ্ঞাপন কমে যাওয়ায় রেভিনিউ শর্টেজ, এবং দ্বিতীয় হলো সার্কুলেশন কমে যাওয়ায় পত্রিকার ভবিষ্যৎ ভিত্তিমূলই নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা বলছেন, সময়ের সঙ্গে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তনকে ধারণ করেই এগিয়ে যাওয়ার উপায় বের করাটাই হবে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি যে কোথায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে কথা বলতে হলে সরকারি কর্মকর্তাদের নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মতামত তুলে ধরার ক্ষেত্রে মানতে হবে এই নিয়ম। এমন নির্দেশনা সমালোচনার জন্ম দেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা ব্যক্তিগত মতামত বা বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে পারেন না। সরকারি কর্মচারীদের এমন নির্দেশনার বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। রিপোর্ট প্রসূন আশিসের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে সরকারি কর্মচারীদের স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছে। এ প্রেক্ষিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুসরণ করে কথা বলা বা মত প্রকাশের জন্য সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 আগস্ট এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করে বিভাগীয় প্রধানদের অনুমতি ছাড়াই বেতার, টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান এবং পত্রপত্রিকা বা অনলাইন মাধ্যমে বক্তব্য প্রদান করছেন। এখন থেকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 22 অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা ব্যক্তিগত মতামত বা বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে কেবলমাত্র কল্যাণমূলক বক্তব্য দিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে অথবা সংবাদ মাধ্যমে তারা এমনভাবে বলেছেন যেটা কি তাদের ব্যক্তি মতামত। একটা প্রতিষ্ঠানে যখন আপনি কাজ করবেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি ব্যক্তিগত কথাটা আপনি বলতে পারেন না। 1979 সালের যে আমাদের চাকরি বিধানে যেটি আছে, ডিপার্টমেন্টাল যিনি হেড তার অনুমতি ব্যতীত একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম যেটা আছে সেখানে তিনি কথা বলতে পারবেন না। গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সচিবদের কথা বলার ক্ষেত্রেও বিভাগীয় প্রধান হিসেবে মন্ত্রীর অনুমতি নিতে হবে বলে জানান তিনি। ডিসিরা যদি এমন বিষয় আলোচনা করতে চান তাহলে ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের অনুমতি নিয়ে নেবেন। সরকারি কর্মকর্তাদের বিষয় তাদের হেড যিনি, সচিব সাহেবকে মন্ত্রী বলে দেবে যে হ্যাঁ ঠিক আছে, এই বিষয়গুলো দেখবেন। সরকারি প্রতিষ্ঠানের বিধিমালা অনুসরণ করার নির্দেশনাটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এই বিধিমালাটা বলবৎ আছে, সেটাকে কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া তো ব্যাপার না। তথ্য অধিকার আইন, সে অনুসারে তো আপনি তথ্য পাওয়ার যে আইনগত অধিকারটা আপনাদের রয়েছে, এই জন্য তথ্য কমিশনও আছে। বিশৃঙ্খল ভাবে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলা, এখানে তো আসলে আপনার সিস্টেমেটিক বক্তব্য আসলেই উচিত। এ ধরনের নির্দেশনায় নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও মনে করেন সাবেক এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। খেলোয়াড়, শিক্ষার্থী এবং পর্যটক ভিসায় এসে বিদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলে বসছে অভিনব প্রতারণার ফাঁদ। বিদেশি পার্সেলের কথা বলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমন এক চক্রের 4 সদস্যকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে এভাবেই গোলযোগ শুরু করেন সিআইডির হাতে গ্রেফতার 4 নাইজেরীয়। নিজেদের বারবার খেলোয়াড় এবং বৈধ কাগজপত্রধারী বলে দাবি করছিল তারা। সিআইডি বলছে খেলোয়াড় এবং শিক্ষার্থীর ভিসায় বাংলাদেশে এসে স্থানীয়দের সহায়তায় এটা গড়ে তোলে প্রতারণার চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি উপহারের লোভ দেখিয়ে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। কয়েকজন নারী সহযোগীও ছিল তাদের। এরা যে কাজটা করে, একটা ফেসবুক ওপেন করে, ফেক ফেসবুক, এবং সেখানে সুন্দরী কোনো মহিলার একটা ছবি দেয়। জেনিফার একটা গিফট পাঠায় বাংলাদেশে। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এরা যেহেতু বিদেশি ভয়েসে কথা বলে, যে জানায় যে আপনার একটা গিফট এসেছে। এভাবেই ওরা আর কি গল্পটা সাজায় যে কাস্টমস ক্লিয়ারেন্সে টাকা লাগবে। এই 4 জনের 2 জন স্টুডেন্ট ভিসা এবং 2 জন খেলোয়াড় ভিসায় বাংলাদেশে আসেন। 2011 সালে বিভিন্ন লিগ খেলায় অংশ নেয় মরু মোহাম্মদ এবং মরিসন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও গার্মেন্টস ব্যবসার কথা বলে থেকে যায় তারা। প্রধানত প্রতারণার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। এরা আসে বাংলাদেশে স্টুডেন্ট ভিসায় অথবা স্পোর্টস ভিসায়। ওদের যে ভিসা তো বহুকাল আগে এক্সপায়ার করে চলে গেছে, এখন ওরা বিজনেসের নাম করে বাংলাদেশে থাকছে। রাজধানীর দক্ষিণখান, কাওলা এবং বসুন্ধরা এলাকা থেকে কাফরুল থানা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, পাসপোর্ট এবং বেশ কয়েকটি সিম কার্ড। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেশি মুনাফার লোভ দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে মানব কল্যাণ সংস্থা নামের একটি ভুয়া এনজিও। সংস্থাটি প্রথমে কৌশলে সদস্য সংগ্রহ করে ভর্তি করে, পরে ঋণ দেওয়ার জন্য জামানত হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যায় কর্মকর্তারা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, এনজিওটির কার্যক্রম বৈধ নয়। পুলিশ বলছে সংস্থাটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। মানব কল্যাণ সংস্থা নামের একটি ভুয়া এনজিও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলা পাড়া একটি শাখা অফিস খোলে 6 আগস্ট। এনজিও কর্মীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো বেছে নেয় সদস্য সংগ্রহের জন্য। তারা হতদরিদ্র পরিবারের নারী সদস্যদের বুঝিয়ে সমিতি সৃষ্টির নামে সদস্য সংগ্রহ করে ভর্তি বাবদ 2.5 টাকা করে নিয়ে সঞ্চয় আমানতের বই দেয়। এরপর ঋণ দেওয়ার নাম করে প্রত্যেক সদস্যের কাছ থেকে সঞ্চয় বাবদ 5 থেকে 10,000 টাকা নেয়। এনজিও কর্মীরা 20 আগস্ট ঋণের টাকা নেয়ার জন্য সদস্যদের জীবননগর শাখা অফিসে আসতে বলে। সদস্যরা এনজিও কার্যালয়ে গিয়ে দেখে সাইনবোর্ড হটিয়ে ফেলে তালা ঝুলিয়ে রাখে। 400 টাকা জমা দেবা আর মাইলকে স্কিম করবো, সঞ্চয় জমা হবে 5,000 টাকা লাগবে, 50,000 টাকা দেবো। আমরা অফিসে গিয়েছি, যাওয়ার পরে কি দেখি আমাদের আগেই চলে গেছে, গিয়ে অফিসে তালা না, কেন টাকা মেরে নিয়ে গেছে। কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000। স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, একটি ভুয়া এনজিও মানুষকে লোভ দেখিয়ে অর্থ আদায় করেছে। প্রলোভন দেখিয়ে তাদের কাছে গরু ছাগল চেন বিক্রি করে তাদের হাতে তুলে দিয়েছে। তারা এইসব নিয়ে রাতারাত্রে হাওয়া হয়ে চলে গেছে। মানব কল্যাণ সংস্থার কার্যক্রম বৈধ নয়। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে উপজেলা এনজিও কমিটির সভাপতি ইউনূস স্যারের সাথে কথা বলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, মানব কল্যাণ সংস্থার বিরুদ্ধে প্রতারণার 2টি অভিযোগ হয়েছে। প্রতারণার 2টো অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 1000 গ্রাহকের কাছ থেকে আমানতের নামে টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় ভুয়া এনজিওটির কর্মীরা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে আগের রূপেই রাজধানীর হোটেল রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি না মানার নানা অজুহাত। চট্টগ্রামও একই হাল, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বাড়ার শঙ্কা। সিনহা হত্যা মামলায় এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চাঁদাবাজির অভিযোগে প্রদীপ ও লিয়াকতের বিরুদ্ধে আরও 2টি মামলা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।